বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। বিগত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির প্রকারভেদে পজিশনাল, নন পজিশনাল, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই কথাগুলো অবশ্য আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে সংখ্যা পদ্ধতির বর্ণনা কিছুটা আমি সংখ্যা পদ্ধতির বর্ণনা দিয়েছি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে, কী কী আছে, বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেল এবং ভিত্তিগত, সেগুলো আমি আলোচনা করেছি। আজ তোমাদের সাথে আমি সংখ্যা পদ্ধতি তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করবো আজকে। সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তর বলতে আসলে সংখ্যাগুলোকে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে খুব সহজে নেওয়া যায়। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিকে অর্থাৎ যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম ট্রান্সফরমেশন, অর্থাৎ সংখ্যাকে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে নেওয়া যায়, সেটি হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন এই সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে গিয়ে আমাদের যে বিষয়টা, সংখ্যা সম্বন্ধে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো আলোচনা করেছি সেই সংখ্যাগুলো তো আমাদের জানা আছে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু দেখি, একটু ভালোভাবে আর একটু আলোচনা করি। যে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হলো 0 থেকে কত 9 পর্যন্ত, এই 10টি। এই জন্য এই পদ্ধতির ভিত্তি কিন্তু 10। তাহলে ভিত্তি হলো 10, ভিত্তি হলো 10। তদ্রূপ বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হলো 0 এবং 1, কত? 2টি, এবং ভিত্তি হলো কত? 2। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দশমিক পদ্ধতির অঙ্ককে বাইনারি পদ্ধতিতে নেই বা ট্রান্সফরমেশন করি বা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কিভাবে রূপান্তর করব। রূপান্তর করার নিয়ম হলো যে পদ্ধতির সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করব সেই পদ্ধতির ব্যাস বা ভিত্তি দ্বারা অপর পদ্ধতির অঙ্ককে আমাদের অর্থাৎ পরিবর্তন করতে হবে, সেটা ভাগের মাধ্যমে অথবা গুণনের মাধ্যমে। তাহলে যেহেতু আমরা একটা সংখ্যা নেই, যে কোনো একটা সংখ্যা নেই, মনে করো একটা সংখ্যা নিলাম কত? 15। সরি, আমি একটা জিনিস ভুলে গেছি, যে দশমিক পদ্ধতির অঙ্কগুলো কিভাবে লিখব। দশমিক পদ্ধতির অঙ্কগুলো কিন্তু লেখার সময় তার ভিত্তি উল্লেখ করতে হবে। কারণ আমরা যখন এখানে 4টে পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, তারপরে হলো তোমার অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই কথাগুলো আমরা বলেছি। সুতরাং তখনই কিন্তু সেই পদ্ধতির অঙ্কগুলো, যেমন আমি ধরো এখানে আমি উদাহরণগুলো লিখতেছি। যেমন যদি কোনো সংখ্যা, অর্থাৎ 0 থেকে সংখ্যাটা থাকবে 9-এর মধ্যে, যেমন মনে করো 529, এই সংখ্যাটার নিচে আছে 10। দশমিক পদ্ধতির অঙ্কগুলো লিখলে আমরা এখন থেকে ভিত্তি এইভাবে 10 লিখব। যদি বাইনারি পদ্ধতির অঙ্ক লিখি তাহলে সেখানে মাত্র 2টা অঙ্ক 0 আর 1, 1 0 1 এরকম থাকতে পারে, এবং তার নিচে ভিত্তি হবে কত? 2, এইভাবে লিখব। অক্টাল পদ্ধতির অঙ্ক লিখব, যেমন অক্টাল পদ্ধতির অঙ্ক 0 থেকে কত? 7 পর্যন্ত। অর্থাৎ এইখানে যদি আমরা এই পদ্ধতির অঙ্কটা লিখি, ধরো 6 3 63, তাহলে এইটার ভিত্তি লিখব কত? 8। তারপরে হেক্সাডেসিমেলের অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত প্লাস আরও ABCD, অর্থাৎ এ থেকে কত? এ থেকে এফ পর্যন্ত 6টি আরও বর্ণ বা আলফাবেট আছে। তাহলে ওই পদ্ধতির অঙ্ক যদি আমরা যেটাই লিখি, যেমন 1 9 এ লিখলাম, সুতরাং ওইখানে ভিত্তি, অর্থাৎ এইখানে ভিত্তি বা নিচে সাফিক্স 16 লিখব। এইভাবে কিন্তু আমরা দশমিক পদ্ধতির অঙ্ক 10 সাফিক্স 10 দিয়া, বাইনারি অঙ্ক সাফিক্স নিচে 2 দিয়া,
তারপরে অক্টালের অঙ্ক নিচে সাফিক্স 8 দিয়া, তারপরে হলো তোমার হেক্সাডেসিমাল পদ্ধতির অঙ্ক নিচের সাফিক্স হলো 16 দ্বারা এইভাবে প্রকাশ করব। গত ক্লাসে তোমাদেরকে যে পৃষ্ঠাটা আমি করাইছিলাম সেটা আমার সামনে রয়েছে। দেখো এখানে এই যে ভিত্তি 10 এবং এই পদ্ধতির অঙ্কের উদাহরণ এখানে যেমন মনে করো কত 269 এটাই লিখলাম। এই যে ভিত্তি 10 এই পদ্ধতির অঙ্কের উদাহরণ এইভাবে, বা 57.55 এই ভিত্তি 10 এইভাবে লিখতে হবে। বাইনারি পদ্ধতির অঙ্ক যেমন 101 এই ভিত্তি হলো 2, তারপর 10 এটার ভিত্তি 2 এইভাবে। অর্থাৎ এই পদ্ধতিতে 0 1 ছাড়া অন্য কোনো অঙ্ক থাকতে পারবে না। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো থাকতে পারবে, এরপরে কোনো অঙ্ক থাকতে পারবে না। আর অক্টাল পদ্ধতির মধ্যে অঙ্ক থাকতে পারবে কত 0 থেকে 7 পর্যন্ত। যেমন যদি আমি লিখি 1 7 নিচে লিখলাম 8, তাহলে এটা অক্টাল পদ্ধতির অঙ্ক হইল। এখানে মনে করো যে 1 0 5 নিচে দেখলাম কত 8, এটা অক্টাল পদ্ধতির অঙ্ক হইল। আর হেক্সাডেসিমাল পদ্ধতির অঙ্ক অর্থাৎ এখানে কত ভিত্তি 16 হবে এবং ABCD এগুলো থাকতে পারে না। যেমন আমি যদি লিখি ABCD নিচে দিলাম কত 16, বাস এটা হেক্সাডেসিমাল পদ্ধতির একটা অঙ্ক হলো। অথবা A9 নিচে 16 হবে, সমস্যা নাই। অথবা এইটাকে যদি এইভাবেও লেখো যে 5 কত C নিচে কত, অর্থাৎ নিচে হবে ভিত্তি 16। এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতির সংখ্যাগুলো এখন থেকে ভিত্তি বা ব্যাস লিখে তারপরে প্রকাশ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা ভিত্তি ব্যাস এবং সংখ্যাগুলো কিভাবে লেখা এটা তোমরা বুঝতে পারছো। আমি আলোচনা করতেছিলাম সংখ্যা পদ্ধতির আসলে রূপান্তর। তাই সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা আজকে অর্থাৎ একটা দশমিক একটা সংখ্যাকে, যেমন দশমিক সংখ্যা এটা হলো কীভাবে বুঝলাম যে নিচে ভিত্তি 10 আছে, এই জন্য এটা দশমিক পদ্ধতির অঙ্ক বা ডেসিমেল পদ্ধতির অঙ্ক। এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি, এই রূপান্তরের কয়েকটা পদ্ধতি আছে। তোমরা যে পদ্ধতিটা তোমাদের পছন্দ হয় তোমরা ওই পদ্ধতিতেই করতে পারো। আমরা সাধারণত এই 9 10 বা 7 6 আমরা লসাগু গসাগু পদ্ধতিতে ভাগ করেছি। আমি প্রথমে তোমাদের লসাগু গসাগু পদ্ধতিতে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। যদি এই পদ্ধতি না ভালো লাগে আরেকটা পদ্ধতি দেখাচ্ছে, যেটা ভালো লাগে ওটা করলেই তোমাদের হবে। যেমন লসাগু গসাগু পদ্ধতিতে আমি 15কে কত, যেহেতু বাইনারি পদ্ধতিতে রূপান্তর করব এই জন্য ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। মানে যে পদ্ধতিতে রূপান্তর করব তত দ্বারা ভাগ করতে হবে। যদি 15কে আমি অক্টাল পদ্ধতি রূপান্তর করি তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি 15কে আমি হেক্সাডেসিমাল পদ্ধতি রূপান্তর করি তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। যাই হোক, যেহেতু 15 অঙ্কটা হেক্সাডেসিমালের শেষ অঙ্ক, সুতরাং এইটা তো ভাগ করতে হবে না, এর দ্বারা প্রকাশ করা যায়। আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 দ্বারা ভাগ করতেছি। দেখো কিভাবে, এখানে যে নিচেটা নিবে এইখানে এটা হলো ভাজক, আর নিচে আসবে ভাগফল, আর এটা হলো ভাজ্য। তাহলে এইখানে যে অঙ্কটা নেব, যেমন 7 নিলাম, 7 দুগুণে কত হয় 14, তাহলে 7 দুগুণে 14 হলো, এখানে আছে 15, তাহলে অবশিষ্ট কত থাকে 1, তাহলে এইখানে লিখব 1, এই যে 1, হ্যাঁ 1 লিখলাম। আবার এখানে আচ্ছা, এখানে দেখো আবার এটা যতক্ষণ পর্যন্ত অর্থাৎ 0 ভাগফল 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার 2 দ্বারা ভাগ করলাম। কয়বার যায়, আমি যদি এখানে 4 নিই, 4 দুগুণে 8 বেশি হয়ে যাবে, তাহলে নিতে হবে 3, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে কত 1, অবশিষ্ট হলো 1। আচ্ছা, আবার ভাগ করব 2 দ্বারা, 2 3-এর মধ্যে ভাগ যায়, 2 1-কে 2, অবশিষ্ট থাকে কত 1, অবশিষ্ট থাকে 1। এইভাবে যেহেতু এখানে এখনও 1 আছে, আবার 2 দ্বারা কাকে ভাগ করব, 1-কে ভাগ করো। 1-কে ভাগ করলে 2 দিয়ে যদি 1-কে ভাগ করি, এখানে ভগ্ন সংখ্যা গ্রহণ করা যাবে না, কারণ বাইনারি সংখ্যার মধ্যে কিন্তু কোনো ভগ্ন সংখ্যা নাই। 0 আর 1, 0 আর 1-কে ভাঙা যাবে না, এই জন্য এখানে আমি ভাগফল নেব 0, 2 0 0, অবশিষ্ট থাকে 1। এখন এই যে ভাগটা, এই যে 2 দ্বারা
এককে ভাগ করলাম, যদি এইটা তোমরা না বোঝো তাহলে এই জিনিসটা এইভাবে তোমরা করতে পারো। যেমন আমি এখানে নিলাম, ভাগ করলাম 2, 2 দ্বারা শূন্যকে 2 শূন্যর শূন্য, অবশিষ্ট হলো 1। এখানে কিন্তু তোমরা দেখো এখানে ভাগফল যা নিছি এটা যেমন 7 দুগুণে 14, অবশিষ্ট 14, অর্থাৎ এখানে আছে 15, 15 থেকে 14 বাদ গেলে থাকে 1। এই জন্য এখানে 2 দ্বারা আমি 1কে ভাগ করবো, 2 শূন্য শূন্য, অবশিষ্ট থাকে 1। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা সূত্র, পাটিগণিতের একটা সূত্রে তোমরা করেছ, আমি সূত্রটা তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। দেখো এইটার নাম হলো ভাজক, ভাজক। এইটা হলো ভাজ্য, এটাকে বলি আমরা ভাজ্য। এটাকে বলি ভাগফল, ভাগফল। আর এইটা হবে ভাগশেষ, ভাগশেষ। এই 4টে জিনিস কিন্তু আমরা জানি যে যাক দ্বারা যেটা দ্বারা ভাগ করি ওটা হলো ভাজক, যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য, আর যে ফলাফলটা পাই এটা হলো ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে এটা হলো ভাগশেষ। এইখানে কিন্তু একটা সূত্র আছে, যেমন দেখো সূত্রটা হলো এরকম, তোমরা পাটিগণিতে এটা করছো, 6-7-এও করছো, যে এখানে একটা সূত্র আছে যে ভাজ্য, ভাজ্য সমান হলো ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ হলো ভাগশেষ, ভাগশেষ। এই সূত্রটা কিন্তু তোমরা সবাই জানো। আচ্ছা এখানে ভাজক কত? ভাজক হলো 2, ভাগফল কত? 0, যোগ ভাগশেষ কত? 1। তাহলে আমাদের কত হয় আমরা দেখি। 2 দিয়ে 0কে গুণ করলে হবে 0, আর 1 কত? 1। তাহলে 0 যোগ 1 মানে হলো 1। তাহলে ভাজ্যের কত? 1। এই যে ভাজ্য হলো 1। তাহলে মানে কি আমাদের ভাগ পদ্ধতিটা ঠিক আছে। এই যে ভাজ্য কত পাইছি আমরা? ভাজ্য এখানে 1, ভাজ্য 1, অর্থাৎ ভাজ্য 1। তার মানে এই যে ভাজ্য 1, তাহলে 2 দ্বারা যে এখানে ভাগফল 0 নিয়েছি, আমাদের প্রক্রিয়ার সূত্র অনুসারে ঠিক আছে। এই জন্য ভাগফল 0, ভাগশেষ 1। এটাই 2 দ্বারা 1কে যদি আমরা এখানে দেখো ভাগ করি, তাহলে ভাগফল কত? 0, ভাগশেষ হলো 1। এখন কিন্তু আমরা, আমাদের কাজ শেষ হয়ে গেছে, কারণ আমরা কিন্তু বলছি যে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসছে এতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। আমরা এই নিচের থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যেহেতু 15 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচের থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখব। এবং এইখানে দুটো পজিশন আছে, একটা হলো MSB বলা হয়, আরেকটাকে বলা হয় LSB। LSBর অর্থ হলো লিস্ট, LEST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয়, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর MS হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমি এই দিকে লিখে দিচ্ছি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই MSBর অর্থ হলো এইটা, আর LSBর অর্থ হলো এইটা। তো আমরা এখন এই নিচের থেকে উপরের সংখ্যাগুলো লিখবো। তার মানে 15 বাইনারি আমরা পেয়ে গেছি। 15 বাইনারি হবে এখানে, আসলে 15 বাইনারি হবে কত? দেখো নিচের থেকে উপরে 1 1 1 1, এই যে 15 বাইনারি আমরা পেয়ে গেছি 1 1। এখানে আমরা নিচে লিখব 2, আর এটা যেহেতু 15 ডেসিমেল সংখ্যা, নিচে 10। অতএব 15 কি হলো? বাইনারিতে ভাগ পদ্ধতিতে, এইভাবে লসাগু গসাগু পদ্ধতিতে রূপান্তর হয়ে গেল। আমি অন্য একটা পদ্ধতি তোমাদেরকে দেখাই দেব, যদিও আজকে সময় হবে না। তো ঠিক আছে, তোমরা আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি পরবর্তীতে তোমাদেরকে এইটা আরও 2টা মেথডে করায় দেব, তোমাদের যে মেথড ইচ্ছা সেটাই তোমরা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই অঙ্কগুলো সব করবে। তাহলে আমরা আজকে আলোচনা কী করলাম? আজকে আলোচনা করলাম, দেখো তাহলে আমাদের এই সংখ্যা পদ্ধতির ভিত্তি, সংখ্যা পদ্ধতির বর্ণনা আমরা দিয়েছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এখন শুরু করছি। হ্যাঁ, তাহলে তোমরা, অর্থাৎ এগুলো তোমাদের ওকে হয়ে গেছে। তাহলে আগামী ক্লাসে আমরা আসলে
সংখ্যা পদ্ধতি রূপান্তর সবেমাত্র শুরু করেছি। আজকে ডেসিমেল অঙ্ককে কিসে পরিণত করলাম, বাইনারি সংখ্যায় একটা পদ্ধতি প্রকাশ করলাম। আরও 2টা পদ্ধতি আছে, তোমরা যেটা সহজ মনে হয় ওইটাই করতে পারো। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।